আজকে ক্লাস 9-এ রাশিয়ার যে ভূমিদাস প্রথা তার কুফল কীভাবে এই প্রথার অবসান ঘটল সেই নিয়ে আলোচনা করব। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো যে অষ্টাদশ শতাব্দীতে এই শতাব্দীটাকে বলা হচ্ছিল যে বিপ্লবের শতাব্দী। কেন না, এই শতাব্দীতে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীতে পৃথিবীর মুখে 3টি বিপ্লব সংঘটিত হয়েছিল, যা পৃথিবীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, আমূল পরিবর্তন বলা যেতে পারে। একটা হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, এই শতাব্দীতে ঘটেছিল। ফরাসি বিপ্লব এই শতাব্দীতেই ঘটেছিল, অষ্টাদশ শতাব্দীতে ঘটেছিল। আর একটি গুরুত্বপূর্ণ বিপ্লব মানুষের জীবনযাত্রা, মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনকে একবারে আমূল পরিবর্তন করেছিল, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব আমরা অবশ্য পরে আলোচনা করব। এই শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল ইংল্যান্ডে, কতটুকু আনুষঙ্গিক সুবিধা থাকার জন্য ইংল্যান্ডে এই শিল্প বিপ্লবের সূচনা হয়। এবং ইউরোপের অন্যান্য অংশে, অন্যান্য দেশগুলোতে, যেমন জার্মানিতে, রাশিয়ায়, ইটালিতে, বেলজিয়াম, এইসব দেশগুলোতে পরবর্তীকালে এরপরই শিল্প বিপ্লব শুরু হয়েছিল। তবে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হতে যে সুবিধে ইংল্যান্ড অনুভব করেছিল বা অসুবিধা ভোগ করেছিল, সেগুলো কিন্তু পরবর্তীকালে যে ইউরোপের অন্যান্য দেশগুলোতে যে শিল্প বিপ্লব হয়েছিল, সেই অসুবিধাগুলো তারা বুঝতে পারেনি। একটা ক্ষেত্র ছিল ইংল্যান্ডের ক্ষেত্রে, একটা ক্ষেত্র ছিল শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার পিছনে। তো যাই হোক, অষ্টাদশ শতাব্দীতে আমরা জানি যে শিল্পের সূচনা হলো। 19 শতকের সূচনা থেকে রাশিয়া, যেটা একটি বৃহত্তম দেশ, রাশিয়া জনপ্রিয় পূর্ব ইউরোপ অবস্থান করছে। এর যে আয়তন, তার যদিও 20 ভাগ হচ্ছে ইউরোপ মহাদেশে পড়ে, 80 ভাগ পড়ছে এশিয়া মহাদেশে, কিন্তু লোক সংখ্যার বিচারে এই দেশটি প্রায় 80 ভাগ জনসংখ্যার প্রায় 80 ভাগ বাস করে ইউরোপীয় অংশে, আর 20 ভাগ বাস করে এশিয়ার অংশে। এই যে বিশাল দেশটি, এর শিল্পায়নের সূচনা হয়েছিল 19 শতকের সূচনা থেকে। শিল্পায়নের সূচনা হয়, তার সূত্র ধরে বংশ বাণিজ্যের উন্নতি ঘটে, বিস্তার ঘটে, কৃষিকার্যের নতুন পদ্ধতির উদ্ভব হওয়ার ফলে রাশিয়ায় যে বহুদিনকার একটা প্রচলিত প্রথা ছিল, দাস প্রথা, কৃতদাস প্রথা, এই ভূমিদাস প্রথা, যেখানে ভূমিদাস যারা কৃষির সঙ্গে জড়িত ছিল, যে সম্প্রদায় মানুষ, যাদের কোনো অধিকার ছিল না, তাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হতো, তাদের জীবন ছিল দুর্বিষহ। এই যে ভূমিদাস প্রথা আর প্রয়োজন রইল না বলি রুশ শাসকরা মনে করতেন। তার কারণ শিল্প বিপ্লবের ফলে শিল্পায়ন শুরু হয়ে গেল এবং বাণিজ্যের বিস্তার করলো, কৃষির ক্ষেত্রে উন্নয়ন ঘটে গেল। তাই এই যে প্রথাটা, ভূমিদাস প্রথা, এটা অপ্রয়োজন বলেই রুশ শাসকরা, অর্থাৎ যাদের উপাধি জার শাসকরা এটা মনে করলেন। তো জার শাসকরা ছিল স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, এবং যদিও কিছু জার শাসক ছিলেন প্রজাহিতৈষী, কিন্তু অধিকাংশ জার শাসকরা ছিলেন স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, এবং তাদের শাসনকালে সব থেকে নির্যাতিত হতো এই ভূমিদাসরা। এই ভূমিদাসরা যারা কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তারা মাঝে মাঝে বিদ্রোহ করত তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু নির্মমভাবে সেই বিদ্রোহকে দমন করা হতো। যার প্রথম নিকোলাসের আমলে প্রায় 400টি কৃষক বিদ্রোহ হয়েছিল। এমনকি দ্বিতীয় আলেকজান্ডার, যাকে মুক্তিদাতা যার বলা হয়, তার শাসনের প্রথমের দিকে প্রায় 400টি ভূমিদাস বিদ্রোহ অর্থাৎ দাস বিদ্রোহ সংঘটিত হয়েছিল। তিনি অনুভব করেছিলেন যে এই প্রথা হচ্ছে যুগের অনুপযোগী। তিনি যে যুগে বাস করতেন তার অনুপযোগী এবং তা উচ্ছেদ করা একান্ত প্রয়োজন বলে উনি মনে করলেন। বাস্তব দিকটা তিনি তুলে ধরলেন, বুঝতে পারলেন। তাই তিনি 1858 খ্রিস্টাব্দে
এক নির্দেশনামায় লুথিয়ানা বলে একটা প্রদেশ রুশ সাম্রাজ্য অধীনে ছিল, সেখানে প্রদেশের সব দাসদের তিনি মুক্তি দিলেন। যদিও জমিদার যারা ছিল তাদের তো স্বার্থে, যারা তাদের সাথে কাজ করত, তারা প্রবল বিরোধিতা করা সত্ত্বেও কিন্তু দাসপ্রথা উচ্ছেদ হয়ে গেল। এবং তিনি 1861 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি তার বিখ্যাত মুক্তির আইন বা মুক্তির ঘোষণাপত্রতে স্বাক্ষর করেন এবং সমগ্র রাশিয়া থেকে মুক্তিদেশ প্রথার উচ্ছেদ হয়, অর্থাৎ কৃষকরা, ভূমিদাররা স্বাধীনতা লাভ করে। এবং যেহেতু তিনি যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ব বন্ধন থেকে মুক্তি দিয়েছিলেন, সেই জন্য তিনি অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলে অভিহিত করা হয়। তিনি দাসপ্রথার অবসান ঘটিয়েছিলেন রাশিয়া থেকে, বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে দাসপ্রথার অবসান ঘটালেন। এর ফল কি হলো না, ফল হচ্ছে রাশিয়ার ইতিহাসে এই যে দাসপ্রথার অবসান একটা গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমত রুশ ইতিহাসে এক মধ্যযুগীয় যে প্রথা, রুশ প্রথা প্রাচীন যুগ থেকে হয়ে আসছে, গোটা রোম দেশে হয়েছিল, গ্রিসে হয়েছিল, এমনকি ভারতবর্ষ হয়েছিল, যদিও এত কঠোর ছিল না। এই প্রথার অবসান ঘটে এবং প্রকৃতপক্ষে রাশিয়ার আধুনিক যুগের সূচনা হয়। দ্বিতীয়ত কৃষিক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন ঘটে, কৃষি সম্প্রসারণ হয়, উৎপাদন বৃদ্ধি পায়, বাণিজ্যের প্রসার ঘটে এবং এই প্রথা তৃতীয়ত বলা যেতে পারে, এই প্রথার অবসানের ফলে রাশিয়ার শিল্পের বিকাশ করতে শুরু করে। মুক্ত ভূমিদাসরা তারা গ্রাম ত্যাগ করে, কৃষিকার্য ত্যাগ করে তারা শিল্পের শ্রমিক হিসাবে শহরে আশ্রয় নেয়, শিল্প শহরে আশ্রয় নেয় এবং তারা স্বাধীন শ্রমিক হিসাবে কাজ করতে কলকারখানায়, খনি, যানবাহন প্রভৃতিতে তারা নিযুক্ত হতে থাকে। এর ফলে রাশিয়ায় একদিকে পুঁজিবাদের সূচনা হয়, অন্যদিকে কায়িক নির্ভরতার ফল জায়গায় যান্ত্রিক সমনির্ভরতা দেখা দেয় এবং রাশিয়ার সংঘবদ্ধ শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে এই শিল্পায়নের ফলে। অতএব যদি প্রশ্ন আসে দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন, এই প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে লিখবে। কেন তিনি মুক্তিদাতা যার ছিলেন, এই প্রশ্নটার উত্তর তোমরা লিখবে। এবার আমি একটা অন্য টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। আমি আগেই বললাম যে অষ্টাদশ শতাব্দীকে শিল্প বলা হয় বিপ্লবের শতাব্দী, কারণ এই বিপ্লবে সেই শতাব্দীতেই ঘটেছিল একটি গুরুত্বপূর্ণ বিপ্লব ইংল্যান্ডে, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কথাটি এখন বহু প্রচলিত এবং বিখ্যাত ফরাসি দার্শনিক আগস্ট ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করে। টয়ানবি এটাকে আবার জনপ্রিয় করে তোলেন, ঐতিহাসিক টয়ানবি। তো যাই হোক, দেখা যাক শিল্প বিপ্লব বলতে কি বোঝায়। শিল্প বিপ্লব কথা বলতে আমরা কি বুঝি? অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির উদ্ভাবন এবং উৎপাদন ক্ষেত্রে তা প্রয়োগের ফলে শিল্প উৎপাদনের পরিমাণ ও গুণগত মানের ক্ষেত্রে যে অভূতপূর্ব পরিবর্তন দেখা যায়, এক কথায় তাকেই বলে শিল্প বিপ্লব। মানুষের দৈহিক শ্রমের জায়গায় যন্ত্রের মাধ্যমে উৎপাদন পরিচালিত হতে থাকে, একেই বলা হয় শিল্প বিপ্লব। এবং এই শিল্প বিপ্লব আমরা দেখব যে পৃথিবীতে এত দেশ থাকতে শুধু ইংল্যান্ডেই সংগঠিত হলো কেন ইংল্যান্ডে এটা ঘটে গেল? প্রথমত ইংল্যান্ডের অনেকগুলো সুবিধে ছিল। সেই যুগে ইংল্যান্ড ছিল পৃথিবীর একটি শক্তিশালী রাষ্ট্র
এবং প্রভাবশালী রাষ্ট্র, পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করতে পেরেছে, যেমন আমাদের ভারতবর্ষও ছিল। তো যাই হোক, এবং শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম শুরু হয়, ধীরে ধীরে তা ইউরোপের অন্যান্য দেশগুলোতে, যেমন ইংল্যান্ড, হল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, রাশিয়া, বিভিন্ন দেশে বিস্তৃত হয়ে থাকে। অষ্টাদশ শতাব্দী যখন শিল্প বিপ্লব ইংল্যান্ডে সংঘটিত হলো, তার পিছনে অনেকগুলো কারণ ছিল। প্রথমত, ইংল্যান্ডের আবহাওয়া। ইংল্যান্ডের আবহাওয়া ছিল শিল্প অনুকূলের পক্ষে, শিল্প স্থাপনের পক্ষে যথেষ্ট অনুকূল। স্যাঁতস্যাঁতে আবহাওয়া, সমুদ্র পরিবেষ্টিত, যেহেতু ব্রিটিশ দ্বীপপুঞ্জ, চারদিকে সমুদ্র, একটা অনুকূল পরিবেশ ছিল। দ্বিতীয়ত হচ্ছে কয়লা, লোহার প্রাচুর্য ছিল ইংল্যান্ডে, যা শিল্প স্থাপনের পক্ষে উপযোগী। তোমরা জানো, শিল্প স্থাপন করতে গেলে 4টে জিনিসের প্রয়োজন হয়: মূলধন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ল্যান্ড হচ্ছে জমি দরকার, ল্যান্ড, লেবার, শ্রমিক দরকার, প্রশিক্ষিত শ্রমিক যা কলকারখানায় কাজ করতে পারবে। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, টাকা। শুধু শুধু শিল্প গঠন করলেই তো, শিল্প করবো বলেই তো হয় না, টাকার দরকার। শিল্প করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। অর্গানাইজেশন, সেটাকে ম্যানেজ করতে হবে, সেটাকে পরিচালনা করতে হবে। এই যে ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন, এটা প্রয়োজন। তা আমরা যদি দেখি যে প্রথমত ল্যান্ড, ইংল্যান্ডের জমির অভাব ছিল না, শিল্প তৈরির ক্ষেত্রে কোনো জমির অভাব ছিল না। লেবার, ইংল্যান্ডের জনস্ফীতি ঘটেছিল, জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল, যার ফলে শিল্পের শ্রমিক হিসেবে কাজ করার মতো উপযুক্ত শ্রমিকের অভাব ইংল্যান্ডে ছিল না। তৃতীয়ত, ইংল্যান্ড গোটা বিশ্বব্যাপী বাণিজ্য করত, বহু দেশ তাদের উপনিবেশ ছিল, বহু জায়গায় তাদের উপনিবেশ গড়ে উঠেছিল। সেই সূত্রে তাদের হাতে প্রচুর মূলধন জমেছিল। যারা পুঁজিপতি, যারা ধনী, তাদের হাতে প্রচুর অর্থ ছিল। সেই অর্থ শিল্পে নিয়োগ করতে তারা পেরেছিল। আর ইংল্যান্ডের শিক্ষার হার ছিল বেশি, যার ফলে শিল্প সংগঠন গড়ে তোলার ক্ষমতা তাদের ছিল। এই সুবিধাগুলো ছিল। তৃতীয়, যোগাযোগ ব্যবস্থায় উন্নত ছিল ইংল্যান্ড। চতুর্থ হচ্ছে ইংল্যান্ডের যেটা শিল্পের যেটা বড় প্রয়োজন, কাঁচামাল সংগ্রহ এবং বাজার। ইংল্যান্ডে হয়তো সব কাঁচামাল, শিল্পের উপযোগী কাঁচামাল পাওয়া যায়, কিন্তু তাদের উপনিবেশগুলো থেকে, উদাহরণস্বরূপ ভারতবর্ষ থেকে, তারা প্রচুর কাঁচামাল, শিল্পের উপযোগী কাঁচামাল নিয়ে গেছে, অল্প পয়সায় কিংবা বিনা পয়সায় তারা নিয়ে গেছে, নিজে তার শিল্পের উপযোগী কাঁচামালগুলো সাপ্লাই করেছে। আবার ওখান থেকে শিল্পজাত মাল, উৎপাদিত মাল বিক্রি করতে হলে বাজার দরকার আছে, সেই বাজারের তো অভাব ছিল না। উদাহরণস্বরূপ ভারতবর্ষ কোথায় বলা যেতে পারে, আরও তো পৃথিবীতে ওদের উপনিবেশ ছিল, সেখানে বাজার ছিল। অতএব কাঁচামাল সংগ্রহ করা আর শিল্পজাত মাল বিক্রি করা, এগুলো তাদের সুবিধা ছিল। অতএব এই কতগুলো কারণ ইংল্যান্ডের শিল্প বিপ্লব গড়ে ওঠার পিছনে। আর এছাড়া সেই যুগে দেখা যাচ্ছে, সেই সময় কতগুলো বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার হলো, যা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে তুলল। যেমন জন কে উড়ন্ত মাপতই আবিষ্কার করলেন 1733 খ্রিস্টাব্দে। আচ্ছা, স্পেন ইঞ্জিনের আবিষ্কার জন হারগ্রিভস। জন আর্কাইট করলেন ওয়াটার ফ্রেম। জেমস ওয়াট করলেন স্টিম ইঞ্জিন। যেমন কার্টারাইট করলেন পাওয়ারলুম। ম্যাকডাম করলেন পিচ ঢালা রাস্তা। এই সমস্ত যন্ত্রপাতি আবিষ্কার করার ফলে শিল্প বিপ্লব আরও ত্বরান্বিত হল ইংল্যান্ডে। তবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সঙ্গে ইউরোপের অন্যান্য শিল্প বিপ্লবের অনেকটা পার্থক্য আছে, কারণ এরা তো নতুন অভিজ্ঞতা, এদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, অনেকগুলো সুবিধা ছিল। কিন্তু যেগুলো ইউরোপের অন্যান্য দেশগুলোকে, যারা যে পরবর্তীকালে যে তাদের শিল্পায়ন শুরু হয়েছিল, সেগুলো অসুবিধে হয়নি। এখন দেখা যাক এই শিল্প বিপ্লবের ফলে কি হলো, এর প্রভাবটা কি হলো। অতএব সমগ্র ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে আমরা বলবো যে শিল্প বিপ্লবের ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী এবং গুরুত্বপূর্ণ। শিল্প বিপ্লব বিশ্বের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন ঘটিয়ে দিল। শিল্প বিপ্লবের উপর ভিত্তি করে
নতুন সভ্যতার উন্মেষ ঘটালো, যেটাকে শিল্পাশ্রয়ী সভ্যতা বলা হয়। শিল্প বিপ্লবের পূর্বে কুটির শিল্প ছিল, যেখানে অল্প শ্রমিক নিয়ে কাজ করা হতো। গ্রামীণ সভ্যতা ছিল, কৃষিভিত্তিক সভ্যতা ছিল। কিন্তু শিল্প বিপ্লবের সময় ফলে যে শিল্পাশ্রয়ী সভ্যতা বা ফ্যাক্টরি প্রথা গড়ে উঠল, যার ফলে এক নতুন সভ্যতার জন্ম দিল। এবং এই শিল্প বিপ্লবের পূর্বে আমরা জানি সমাজ ছিল কৃষি নির্ভর এবং কুটির শিল্প ভিত্তিক। এবং এই সমাজে তখন কর্তৃত্ব প্রকাশ করত কারা, প্রভাব বিস্তার কাদের প্রভাব ছিল, যারা ভূস্বামী, ধনী ভূস্বামী বা সামন্ত বর্গ বা অভিজাত বর্গ, এরাই সমাজে প্রভাব বিস্তার করত। এবং শিল্প বিপ্লবের ফলে যে নতুন সমাজ গড়ে ওঠে তা ছিল নগর ভিত্তিক এবং যন্ত্র নির্ভর। এটা একটা মস্ত বড় ফল। কারণ শিল্পকে কেন্দ্র করে অনেক নগর গড়ে উঠল, আবার নগরকে কেন্দ্র করে অনেক শিল্প গড়ে উঠল। অতএব নগর ভিত্তিক শিল্প। গ্রামের যারা শ্রমিক, যারা কৃষিকার্যের সঙ্গে যুক্ত হতো এতদিন, তারা গ্রাম ত্যাগ করে তারা শিল্পে বিভিন্ন শহরে গিয়ে কলকারখানায় কাজ করতে শুরু করলো। একদিকে গ্রামগুলো উদাহরণ শুরু করলো, অন্যদিকে শহরের সংখ্যা বাড়তে শুরু করলো। এবং এই যে শিল্প বিপ্লব হলো, তাদের দুটো শ্রেণীর উদ্ভব হলো, শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণী। শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণী। মালিক শ্রেণীর কাজ ছিল, তাদের মূল লক্ষ্য ছিল কি, লাভ করা। শ্রমিককে শোষণ করে, শ্রমিককে স্বার্থ ক্ষুণ্ণ করে তারা যত বেশি লাভ করবে ততই তাদের মঙ্গল। তাই এই শিল্প বিপ্লবের ফলে কি হলো না, তারা কলকারখানা স্থাপন করতে গিয়ে তার প্রচুর টাকা খরচ করেছে মালিক পক্ষ, প্রচুর মূলধন বিনিয়োগ করেছে। এবং অন্যদিকে শ্রমিকরা শ্রমদান করে যে উৎপাদন করত তার উপর তাদের কোনো অধিকার ছিল না, কারখানার উপর তাদের কোনো অধিকার ছিল না। তারা খালি খাটত এবং পায়ের ঘাম মাথায় ফেলে যে শিল্প উৎপাদন করতো সে তার বিনিময়ে একটু সামান্য বেতন পেত। এবং তাদের প্রায় 15-16 ঘন্টা খাটতে হতো, চাকরির কোনো নিরাপত্তা ছিল না। এবং যে কোনো সময় তাকে বাধা বরখাস্ত করা হতো। এবং যেখানে তাদের থাকতে দেওয়া হতো সেখানে স্যাঁতসেঁতে আবহাওয়া, মানে যে থাকার মতো অনুকূল পরিবেশ তাদের ছিল না, যার ফলে বিভিন্ন রোগ লেগেই থাকতো। শিল্পে যারা শ্রমিক কাজ করতো তাদের উন্নয়নের দিকে মালিক পক্ষের এতটুকু নজর ছিল না, যার ফলে শ্রমিকদের স্বার্থ রক্ষা করবার জন্য, শ্রমিকদের স্বার্থ যাতে রক্ষিত হয়, তারা খেয়ে পড়ে যাতে বাঁচতে পারে, ঠিক বেতন পায় এবং কাজের সময়সীমা নির্ধারিত হয়, তার জন্য তারা আস্তে আস্তে সংঘবদ্ধ হতে শুরু করলো। এবং তাদেরকে সংঘবদ্ধ করার জন্য পৃথিবীতে একটি নতুন মতবাদের জন্ম নিল, সেটা হচ্ছে সমাজতন্ত্রবাদ। সেটার নাম হচ্ছে সমাজতন্ত্রবাদ। এই সমাজতন্ত্রবাদ এটা কিন্তু প্রথমের দিকে কিছু সমাজতান্ত্রিক তাদের তত্ত্ব প্রচার করেছেন এবং তারা শ্রমিক দরদি ছিলেন। এবং অষ্টাদশ শতাব্দীর সূচনায় আমরা দেখি সমাজতান্ত্রিক ধারণাটা স্পষ্ট হয়ে ওঠে। এই যুগে যারা আদি সমাজতন্ত্রের যারা প্রবক্তা ছিলেন তাদের মধ্যে রবার্ট আয়োয়েন, হেনরি সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, লুই ব্ল্যাঙ্ক, এরা বিখ্যাত ছিলেন। তবে এরা সমাজতন্ত্রের শ্রমিকদের স্বার্থের কথা বললেও সমাজ ব্যবস্থা পরিবর্তনের কোনো পথ তারা দেখাতে পারেনি। কিভাবে পরিবর্তন ঘটবে, কিভাবে শ্রমিকদের স্বার্থ রক্ষিত হবে, কিভাবে শ্রমিকরা ঠিকমতো তাদের মজুরি পাবে, তাদের কাজের সময়সীমা তারা নির্ধারিত হবে, এর পথ তারা কিন্তু দেখাতে পারেন না। সেই জন্য বিখ্যাত সমাজতন্ত্রবিদ কার্ল মার্কস এদিকে ইউটোপিয়ান সমাজতান্ত্রিক বলেছেন, অর্থাৎ স্বপ্নবিলাসী সমাজতন্ত্রগুলো করেছেন, ব্যাখ্যা করেছেন। সমাজতন্ত্রের প্রকৃত ব্যাখ্যা, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা যিনি করলেন তিনি কার্ল মার্কস এবং তার বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস। এরা দুজনে মিলে তারা একটি ইস্তাহার জারি করেছিলেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো বলে। সেই ইস্তাহারে বলা হলো যে শ্রমিক শ্রেণীর লক্ষ্য হচ্ছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মালিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে লিপ্ত হতে হবে। সমাজে একটা শ্রেণী থাকবে, সেটা হচ্ছে সর্বহারা শ্রেণী,
এবং তাদের নেতৃত্বে সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেই জন্য তারা ডাক দিল দুনিয়ার মজদুর এক হও। এবং এই যে কমিউনিস্ট ম্যানিফেস্টো পরবর্তীকালে একটি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা ছিল দাস ক্যাপিটাল, তার নাম হচ্ছে দাস ক্যাপিটাল। এবং এই দাস ক্যাপিটালের যে বক্তব্য দেওয়া হয়েছে যে আধুনিক যুগ যুগ ধরে মালিক এবং শ্রমিকের মধ্যে লড়াই চলেই আসছে এবং এই দীর্ঘদিনের ইতিহাস, আধুনিক যুগে শ্রমিক এবং পুঁজিবাদীদের দ্বন্দ্বই হলো নির্বিচ্ছিন্ন সংগ্রামের বিভিন্ন পর্যায়ে এবং সংগ্রামটা হয়েছে মালিক পক্ষের সঙ্গে শ্রমিক পক্ষের। এই সংগ্রামে শ্রমিক শ্রেণীর জন্য বিশ্বের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, বিশ্বের সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে সর্বহারা একনায়কত্ব প্রতিষ্ঠা করবে। সেই জন্য সমস্ত শ্রমিক যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সমাজতন্ত্রের বিপ্লবের ভয়ে শ্রমিক শ্রেণী কিন্তু আতঙ্কিত হবে এবং সেই আতঙ্কিত মালিক শ্রেণী তারা শ্রমিক শ্রেণীর কাছে নত হতে হবে এবং শ্রমিকের স্বার্থ রক্ষিত হবে, শ্রমিকের যে দাবি সেগুলো মানা হবে। তাই সেই জন্য কার্ল মার্কসের দাস ক্যাপিটাল শ্রমিকদের ঐক্যবদ্ধ কথা ঘোষণা করলো, যার প্রভাবে আস্তে আস্তে এই ধারণাটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো। সমস্ত শ্রমিক সংগঠন গড়ে উঠল এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এবং তাদের সংগঠনের মাধ্যমে তারা আন্দোলন শুরু করে দিলেন। এবং এই শ্রমিক আন্দোলন যেখানে সর্বহারাদের রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে, তার প্রথম বই প্রকাশগুলো 1719 খ্রিস্টাব্দে রাশিয়া রুশ বিপ্লব যেটা হয়েছিল। এবং এই রুশ বিপ্লবের ফলে রাশিয়াতে দীর্ঘদিনের যে জার শাসনতন্ত্রে অবসান ঘটেছিল দ্বিতীয় নিকোলাসের পদত্যাগের ফলে, এবং রুশ বিপ্লব সম্ভব হয়েছিল নভেম্বর বিপ্লবের মাধ্যমে, যেখানে ক্ষমতায় এলেন কমিউনিস্ট পার্টি এবং যার নেতা ছিলেন লেনিন। এই দুটোই থাকছে, তোমরা এই দুটো কি গুরুত্ব সহকারে পড়বে, শিল্প বিপ্লব এবং তার ফলাফল এই দুটো, এবং তার সঙ্গে দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা বলা হয় কেন। আচ্ছা, এখানে আমি কয়েকটা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তোমরা একটু লক্ষ্য করো। ভালো করে সুন্দর ছোট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। জানো তো বলবে রুশ বিপ্লব, শিল্প বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয়? শিল্প বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয়? সেটা হচ্ছে উত্তরটা ইংল্যান্ডে। শিল্প বিপ্লব প্রথম শুরু হয় ইংল্যান্ডে। কোন শতাব্দীতে এই শিল্প বিপ্লব শুরু হয়েছিল? সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে। শিল্প বিপ্লব এই কথাটি প্রথম ব্যবহার করেন কে? আগস্ট লুই ব্লাঙ্কি। আচ্ছা, এবার আচ্ছা, বড় বড় শহরগুলিতে বড় বস্তি এলাকা গড়ে ওঠে কোন প্রথার ফলে? ফ্যাক্টরি প্রথার ফলে। ইউটোপিয়ান সমাজতান্ত্রিকদের একজনের নাম লেখো। লুই ব্লাঙ্কি, চার্লস ফুরিয়ার ইত্যাদি কথা বলবো, যে কোনো একজনের কথা বলবো। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা কে ছিলেন? বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা কে ছিলেন? কার্ল মার্কস। দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে? কার্ল মার্কস। ভারতবর্ষ কাদের উপনিবেশ ছিল? না, ইংল্যান্ডের। ভারতবর্ষ ইংল্যান্ডের উপনিবেশ ছিল। আচ্ছা, বিপ্লব বলছি আমরা, তো বিপ্লব কথাটার অর্থ কি? বিপ্লব কথার অর্থটা হচ্ছে আমূল পরিবর্তন। সশস্ত্রভাবে হতে পারে, সেটা নিরস্ত্রভাবে হতে পারে।
মিউল যন্ত্রটি কি আবিষ্কার করেন? স্যামুয়েল ক্রম্পটন। স্যামুয়েল ক্রম্পটন। স্যামুয়েল ক্রম্পটন। বাষ্পচালিত রেল ইঞ্জিন কি আবিষ্কার করেন? বাষ্পচালিত রেল ইঞ্জিন কি আবিষ্কার করেন? জর্জ স্টিভেনসন। জর্জ স্টিভেনসন। জর্জ স্টিভেনসন। সেফটি ল্যাম্প কি আবিষ্কার করেন? হ্যামফ্রি ডেভি। হ্যামফ্রি ডেভি। কার আমলে ফ্রান্সে প্রকৃত শিল্প বিপ্লব শুরু হয়েছিল? কার আমলে ফ্রান্সে প্রকৃত শিল্প বিপ্লব আরম্ভ হয়েছিল? লুই ফিলিপের আমলে। লুই ফিলিপের আমলে। চার্টিস্ট আন্দোলন কবে কোথায় গড়ে উঠেছিল? ইংল্যান্ডে 1838 খ্রিস্টাব্দে। চার্টিস্ট আন্দোলন কবে কোথায় গড়ে উঠেছিল? ইংল্যান্ডে 1838 খ্রিস্টাব্দে। কার্ল মার্কসের সমাজতন্ত্রের সহযোগী কে ছিলেন? কার্ল মার্কসের সহযোগী সমাজতন্ত্রী কে ছিলেন? ফ্রেডারিক অ্যাঙ্গেলস। ফ্রেডারিক অ্যাঙ্গেলস। ওয়েল্ট পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন? ওয়েল্ট পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন? ওয়েল্ট পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন? জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম। কে বিশ্বে টিউটনিক জাতির শ্রেষ্ঠত্বের কথা প্রচার করেন? কে বিশ্বে টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। কাইজার দ্বিতীয় উইলিয়াম। কাইজার দ্বিতীয় উইলিয়াম। দুজন কল্পনাবিলাসী সমাজতান্ত্রিকবাদের নেতার নাম লেখো। সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার। এই কটা প্রশ্ন তোমরা করবে, আর ছোট করে করতে হবে না, এই কটা ছোট করে করবে। আর আজকে যে দুটো প্রশ্ন বললাম আমি, একটা হচ্ছে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদের জার বলা হয় কেন, সেটা আলোচনা তোমাদের করলাম, ওটা ভালো করে পড়বে তোমরা। আর রুশ বিপ্লব, শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল এবং তার প্রভাব নিয়ে আলোচনা করবে। এইটা দুটো প্রশ্ন তোমরা ভালো করে, পরের দিন আমি অন্য চ্যাপ্টারে যাবো।